দেশে সাবমার্সিবল সড়ক নির্মাণের একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। এর আগে সংসদের বৈঠকের শুরুতে দিনের নির্ধারিত প্রশ্ন ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, জুলাই শহীদেরা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছেন। তিনি বলেন, জুলাইয়ের লড়াই শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত 52 বছরের ইতিহাসে বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলছিল। সরকারি দলের সংসদীয় সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও অভ্যন্তরীণ বাজারে এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এ সময় তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, যুগ্ম সচিব প্রেস রিয়াসাত আল ওয়াসিফ ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতায় দেশে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা ঘাটতির কারণে সরকার তাৎক্ষণিক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। উপদেষ্টা চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ এবং কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির উন্নয়নে সরকারের ভাবনার কথা তুলে ধরে বলেন, জনগণকে সচেতন করার মতো নানামুখী উদ্যোগ নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য, কৃষিখাত, যোগাযোগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন। কয়েকটা ডেটা যদি আমরা খেয়াল করি, 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই, আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে, কিছুটা, শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটার তারও ইভিল ইন্টেনশন আছে, যে তারা কেউ কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু তার চেয়েও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি, আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা, এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে।
বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিনটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দেখুন সুরাইয়া মুন্নির রিপোর্টে। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই দিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। চিকিৎসকরা বলছেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হলে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানান চিকিৎসকরা। নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশের পরিবেশ এবং আশেপাশের সকল প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং সেটা হতে হবে বৈজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে। আমরা এখনো কিন্তু অনেক কবিরাজি চিকিৎসা বা অবৈজ্ঞানিক অনেক পন্থা ব্যবহার করি আমাদের স্বাস্থ্যসেবার জন্য। সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং এটা কখনোই দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ভালো হবে না। এবং এই ছাড়াও WHO কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, বাইরের ভাজা পোড়া খাওয়ার অ্যাভয়েড করা এবং পরিবেশটাকে ভালো রাখার জন্য দূষণমুক্ত পরিবেশটা নিশ্চিত করার জন্য কিন্তু গুরুত্ব দিয়েছে। বর্তমানে ডেঙ্গু, হাম সহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। মানুষ যেমন আছে, প্রাণী যেমন আছে, প্রকৃতিও আছে, সবকিছু মিলে কিন্তু সুরক্ষা। এই সুরক্ষা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে, নেচারকে ভালো রাখা, প্রাণীকে ভালো রাখা, মানুষের এবং শারীরিক স্বাস্থ্যটাকে ভালো রাখা। প্রকৃতি যদি ভালো না থাকে, যদি প্রকৃতি দেখা যায় জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ধরনের বিপর্যয় ঘটে, তাহলে সবটাই কিন্তু হেলথের উপরে এফেক্ট পড়ে, স্বাস্থ্যের উপরে। এই অগ্রগতির পেছনে সরকারের কার্যকর পদক্ষেপ রয়েছে। এর মধ্যে কিছু পদক্ষেপ হলো: 1. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ। 2. দক্ষ ধাত্রী ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রসব নিশ্চিতকরণ। 3. জাতীয় টিকাদান কর্মসূচি জোরদার। এবং 4. মা ও শিশুর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও এবছর দিবসটি উদযাপন করছে। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবং 3 মে থেকে সারা দেশে হামের শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত 5 বছরের টিকাদান কর্মসূচির ঘাটতি এবং অব্যবস্থাপনার কারণে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি দেখতে হচ্ছে। প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ কোম্পানিকে এক সরলরেখায় চলার আহ্বান তিনি জানান। অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য খাতে সমন্বয় জরুরি। এ খাতে রোগ নির্ণয়, গবেষণা ও প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। দেখুন সুরাইয়া মুনির আরও একটি রিপোর্ট। স্বাস্থ্য খাতে বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ, এই প্রতিপাদ্যে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন। মেডিসিন প্রয়োগ করতে গেলে আমাদের যে প্রস্তুতি প্রয়োজন, সেখানেই বিজ্ঞানের একটা বড় ভূমিকা রয়েছে শিক্ষা এবং গবেষণার। ডিজিটাল হেলথ ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জোরদার করা হয়েছে। সামনে যে সকল স্বাস্থ্য ঝুঁকি আসছে, যেগুলো পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো যেন আমরা ট্যাকল করতে পারি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গ্যাভি সকল দাতা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় আমরা এই প্রাদুর্ভাব থেকে মোকাবেলা করছি। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত পরিবেশ, মানুষ ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা এবং প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলেন, রোগ শনাক্তের ক্ষেত্রে গবেষণায় পিছিয়ে থাকলে নতুন রোগ মোকাবেলা কঠিন হবে। প্রাণী সম্পদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য একসাথে কাজ করতে না পারে, তাহলে এ ধরনের রোগগুলোকে প্রতিরোধ করা এবং এই রোগের বিস্তারকে আটকে দেয়া অত্যন্ত কঠিন হয়ে উঠবে। এই পরিস্থিতিতে পরিবেশ পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্য খাতের সমন্বয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে উন্নতি করতে হলে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে
এই খাতের কোনো উন্নতি হবে না। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে অনেক ওষুধ কোম্পানি মানসম্পন্ন ওষুধ তৈরি না করেও বাজার দখল করে আছে। আবার ভালো মানের ওষুধ প্রস্তুতকারকদের নানা সিন্ডিকেটের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের উদ্ভাবনের কোনো শেষ নেই, কিন্তু আমাদের মেধা শক্তি, চিন্তা শক্তি, নৈতিকতাকে আমাদের অনেকটা উন্নত করতে আমাদের সবাইকে যদি আমরা একত্রিত হয়ে নিজেদের নৈতিকতাকে ইনভেস্ট না করি, বিনিয়োগ না করি, আমি মনে করি এটা একটা বড় সায়েন্স, বিজ্ঞান, নৈতিকতার বিজ্ঞান। এটাকে যদি বিনিয়োগ না করি, এই হ্যাজার্ডাস সিচুয়েশন থেকে উই শ্যাল নট বি এবল টু কাম আউট। টিকা সংরক্ষণে সঠিক ব্যবস্থাপনার উপর জোর দিয়ে তিনি বলেন, 12 এপ্রিল থেকে ঢাকায় 2টি সিটি কর্পোরেশনে ও 3 মে থেকে সারা দেশে হাম রোগের শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা 96% পর্যন্ত সফল হয়েছি প্রথম দিনেই টিকাদান কর্মসূচিতে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং 3রা মে থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার FM সিদ্দিকী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ শিল্প মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। সাক্ষাৎকালে তারা উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গতিশীল করতে উভয় দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। চিনি, টেক্সটাইল, ওষুধ ও চামড়া খাতে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন শিল্পমন্ত্রী। পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ করেন। এদিকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াতি। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্য খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে থাই প্রযুক্তির হস্তান্তর ও SME শিল্প উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকারের শিল্প মন্ত্রণালয়ের নীতিমালা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে 13 এপ্রিল পর্যন্ত পালিত হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। 15 এপ্রিল থেকে 11 জুন টানা 58 দিন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। তার আগে চলবে এই জাটকা সপ্তাহ। দেশের ইলিশ সমৃদ্ধ 20 জেলায় এই কর্মসূচি পালিত হবে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ শিরিন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 2 দিনের রিমান্ড নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মহসিন উদ্দিন। অপরদিকে তার আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8A রোডের একটি বাসা থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানি ১৯ এপ্রিল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন প্রসিকিউশন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১৫ এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের অপর এক মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ১৬ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ২। দেখুন আরেফিন মাসুদের রিপোর্ট। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গত ৫ এপ্রিল। এর আগে ২ এপ্রিল প্রসিকিউশনের কাছে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলাটির মোট ২২ জন অভিযুক্তের মধ্যে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ ৪ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, বাকি ১৮ জন পলাতক। সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। এই ৩টা চার্জ আমরা এনেছি, সর্বমোট আসামি ২২ জন। এই আসামিদের উস্কানি, ইন্ধন, তাদের নির্দেশনা এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে চট্টগ্রামে ৬ জন নিহত হন, তাদেরকে খুন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল ২-তে আমরা ফরমাল চার্জ দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই ২২ জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। ৪ জন তারা অলরেডি গ্রেফতার আছে এবং আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, ৬ জনকে হত্যা সহ ১৩ জনকে হতাহতের এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হাতে রয়েছে প্রসিকিউশনের। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা প্রমাণ করতে সক্ষম হব। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে আগামী ৯ এপ্রিল। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। আমাদের শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ, প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ ২৪ জন পলাতক রয়েছেন। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি জানান, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাঁতার সহ মোট ৮টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করা হবে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীরা অংশ নিতে পারবে। প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সারা দেশে খেলার মাঠ সংরক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশ ও জনপদের সংবাদ আজ এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।